নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত তোমাদের পাঠ্য বাংলা ভাষা। এই বাংলা ভাষা একটি প্রবন্ধ। এটি স্বামী বিবেকানন্দের লেখা। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন, সেই আমেরিকা থেকে তিনি 1900 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি তার উদ্বোধন পত্রিকার সম্পাদককে একটা চিঠি লিখেছিলেন। তিনি উদ্বোধন পত্রিকাতে স্বামীজির লেখা বেরোতো, তো উদ্বোধন পত্রিকার সম্পাদককে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কিছু অংশ, মানে চিঠি থেকে বলা যায় আমাদের এই অংশটুকু সংকলিত হয়েছে। ঠিক আছে, তো এই বাংলা ভাষা নামটা শুনেই তোমরা আশা করি বুঝতে পারছো যে বাংলা ভাষাকে নিয়ে এই গদ্যাংশটি বা প্রবন্ধটি লেখা হয়েছে। বাংলা ভাষা একটা মানুষের জন্য কতটা জরুরি এবং মাতৃভাষার শিক্ষা নেওয়া কতটা উপযোগী, তার গুরুত্ব কিন্তু আমরা এটা পাঠ করলে বুঝতে পারবো। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। স্বামী বিবেকানন্দও কিন্তু ঠিক একইভাবে এখানে মাতৃভাষার জয়গান গিয়েছেন এবং তিনি বুঝিয়েছেন, পাঠককে বোঝানোর চেষ্টা করেছেন যে মাতৃভাষা আমাদের জন্য কতটা উপকারী এবং মাতৃভাষা আমরা যে শিক্ষাটা লাভ করি সেটা যথাযোগ্য শিক্ষা, সেটা দীর্ঘস্থায়ী হয়, সেটার উপকারিতা অনেক বেশি অন্য যে কোনো ভাষাকে যদি আমরা শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করি বা কোনো কিছু শেখা বা জানার মাধ্যম হিসেবে গ্রহণ করি, সেটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে পড়ে। মাতৃভাষাটা আমাদের কাছে মায়ের কোলের মতো, মায়ের দুধের মতো, যেটা আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সুতরাং সেই ভাষার মাধ্যমে আমরা যা কিছু শিখি, যা কিছু জানি না কেন, সেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা স্থায়িত্ব অনেক বেশি হয়। তো শুরু করা যাক। এটি ভাববার কথা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থ হচ্ছে ভাববার কথা, সেখানে এই প্রবন্ধটি রয়েছে। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতের সমস্ত বিদ্যা থাকার কারণে আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়েছে। অপার সমুদ্র মানে অনেকটা পথ, অপার সমুদ্রে পেরোনো সম্ভব নয়। তো সুতরাং বোঝে সংস্কৃত ভাষায় যারা পড়াশোনা করেছে আমাদের দেশে, প্রাচীনকাল থেকে সংস্কৃতকে বেদের ভাষা, দেব ভাষা বলে সম্মান দেওয়া হয়েছে। তো সংস্কৃত যারা পড়াশোনা করেছে তাদের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ তখনকার দিনে মনে করা তো সংস্কৃত যে জানে সে পণ্ডিত, আর যে সংস্কৃত জানে না তার কোনো গুরুত্ব নেই। তো বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত তারা লোকহিতায় এসেছেন। যারা লোকহিতা শব্দের মনে হচ্ছে মানুষের কল্যাণ। তা আমরা জানি গৌতম বুদ্ধ, চৈতন্যদেব, রামকৃষ্ণরা সবাই একজন অবতার পুরুষ। গৌতম বুদ্ধ সম্পর্কে বলতে গেলে আমরা কি বলবো, যে গৌতম বুদ্ধ তিনি ছিলেন লুম্বিনী প্রদেশে শাক্য বংশে জন্মগ্রহণ করেছে। তিনি কিন্তু একজন যুবরাজ ছিলেন। তার নাম কিন্তু তখন সিদ্ধার্থ ছিল। তো তিনি মানুষের চারপাশে, মানে তার রাজ্যের চারপাশে মানুষের জরাজীর্ণতা দেখে তিনি বিশেষভাবে ব্যথিত হন এবং মানুষের মুক্তির পথের সন্ধানে কিন্তু তার ধ্যান মগ্ন হওয়া এবং তার সংসার ত্যাগ করা। তার পিতা তাকে চেষ্টা করেছিলেন সংসারী করার, বিবাহ দিয়েছিলেন, কিন্তু তিনি সংসারে থাকেননি। তিনি সিদ্ধার্থ যখন ছিলেন তখন সেখান থেকে বেরিয়ে আসেন এবং সেখানে তিনি বোধিজ্ঞান লাভ করার পর তিনি গৌতম বুদ্ধ হয়েছেন, তারপর থেকে তপস্যা করে। এবং তার এই যে তপস্যাটা কিন্তু মানুষের মুক্তির উদ্দেশ্যে, নির্বাণের পথ খোঁজার জন্য তিনি এই তপস্যা করেছিলেন এবং তিনি আমাদের অষ্টাঙ্গিক মার্গের সন্ধানও দিয়েছেন। আচ্ছা, এরপর রয়েছে শ্রী চৈতন্যদেবের কথা বলা যেতে পারে। তিনি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একজন প্রবক্তা বলা যেতে পারে বা প্রচারক। তিনি বৈষ্ণব ধর্মকে প্রচার করেছেন এবং তিনি তার এই যে ধর্ম প্রচার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম ছিল। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি নাম কীর্তনের উপর বিশেষভাবে বিশ্বাস রাখতেন এবং আমরা জানি চৈতন্যদেব সারা নবদ্বীপে নগর কীর্তন করে বেড়াতেন এবং তিনি মানুষের মধ্যে প্রেম ধর্মের প্রচার করেছিলেন এবং তার প্রেম ধর্মের আওতায় প্রচুর মানুষ এসেছিলেন। এবং তার এই যে প্রেম ধর্ম, তিনি মনে করতেন যে মানুষের ধর্ম, সবথেকে বড় ধর্ম হচ্ছে প্রেমের মাধ্যমে তিনি তার ভক্তি কে প্রচার করতেন এবং যেটা সবাইকে এক ছাদের তলায় নিয়ে এসেছিল। এবং রামকৃষ্ণদেব তো সর্বধর্ম সমন্বয়ের মানে একজন মূর্ত প্রতীক। তিনি মনে করতেন মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে, তাই ঈশ্বরকে মানুষকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হবে এবং ঈশ্বরকেও তিনি মানে মানুষের রূপেই সবসময় সেবা করেছেন। কারণ আমরা দেখেছি তার রামকৃষ্ণদেবের যে জীবন বৃত্তান্ত বা তার
যে সমস্ত কার্যকলাপ আমরা পড়েছি বা বিভিন্ন বইতে, সেখানে আমরা দেখেছি তিনি ঈশ্বরকে একদম নিজের ঘরের মানুষ করে নিয়েছেন। সুতরাং তিনিও কিন্তু মানুষের অন্তরাত্মা, মানুষের মানব সেবা এগুলোর ওপর গুরুত্ব দিয়েছেন। তো এরা যারা মানুষের সেবায় বিভিন্ন মত প্রচারের জন্য, মানুষকে বিভিন্ন খারাপ অবস্থা থেকে উদ্ধারের জন্য এসেছে, এরা সবাই কিন্তু সর্বদাই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়ে এসেছেন। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রকৃত প্রাকৃতিক কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? মানে প্রাবন্ধিক বলছেন যে তোমার গুণ থাক, তুমি পণ্ডিত হও, সেটা খুব ভালো কথা, কিন্তু তুমি সেই ভাষা যদি সর্ব জায়গায় প্রয়োগ করো, সেটা কিন্তু অনেক অপ্রকৃতিস্থ হয়ে যায়, সেটা কিন্তু সাধারণ যে মাধুর্য সেটা হারিয়ে যায়, যার ফলে সেটা মানুষের কাছে পৌঁছাতে পারে না, সেটা অনেক অস্বাভাবিক হয়ে যায়। তা সেইটা ভাষাটা বাদ দিয়ে কি তিনি বলছেন যে সেই ভাষা বাদ দিয়ে কি আমরা কখনো মানে পাণ্ডিত্য মানে কোনো জ্ঞান কাউকে দিতে পারি না? মানে কোনো জ্ঞান প্রদান করা বা কোনো ভালো কিছু বলা, সেটা কি পাণ্ডিত্যের ভাষা ছাড়া সম্ভব নয়? যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখার বেলায়ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। কিম্ভূত কিমাকার মানে হচ্ছে অদ্ভুত আকৃতি। তো এখানে প্রাবন্ধিক বলতে চাইছেন যে আমরা যখন কোনো জ্ঞানের কথা চিন্তা করি, তখন কিন্তু নিজের মাতৃভাষাতেই চিন্তা করি এবং নিজের চলতি ভাষা দিয়ে সেগুলো ভাবি, কিন্তু যখন লিখে প্রকাশ করি তখন এত জটিল জটিল শক্ত শক্ত ভাষা দিয়ে সেটাকে একটা অদ্ভুত রূপ দান করি কেন? যে ভাষায় নিজের মনের দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনের বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লিখবার ভাষা নয়? মানে তিনি বলছেন যে মনে মনে আমরা যখন দর্শন বিজ্ঞান চিন্তা করি, সেটা তো নিজের চলিত ভাষাতেই করি, এবং 5টা লোকের সম্পর্কে যেটা জানি, যেটা বলি, সেটাও চলিত ভাষাতে আলোচনা করি। তাহলে দর্শন বিজ্ঞান যখন আমরা কোনো জায়গায় লিখি বা কারোর কাছে প্রতিস্থাপন করার জন্য বা কারোর সামনে তুলে ধরার জন্য যখন সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখি, তখন এত কঠিন কেন? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ববিচার কেমন করে কার? মানে তিনি বলতে চাইছেন যদি নিজে যে ভাষাটা মনে মনে, যে ভাষার মাধ্যমে আমরা সব কিছুকে জানি বুঝি জ্ঞানের কথা, সেই ভাষাতেই যদি আমরা প্রকাশ করতে না পারি, সেই তত্ত্ব মানুষের কাছে 5 জনের কী করে হবে? 5 জনের সেটা হয়ে উঠতে পারবে না, কারণ সেই কঠিন ভাষার চাপে কেউই কিন্তু আসল মর্মার্থ অনুভব করতে পারবে না। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, সে ভাষার ক্রোধ, দুঃখ, ভালোবাসা জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষার হতেই পারে না। সেই ভাব, ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। তিনি বলছেন যে ভাষায় আমরা মনের রাগ, দুঃখ, অভিমান প্রকাশ করি, মনের কথা মানুষকে বলি, সেই ভাষাতেই কিন্তু আমাদের জ্ঞান বিজ্ঞান প্রকাশ করতে হবে, সেই ভঙ্গিমাকেই আমাদের ব্যবহার করতে হবে। যে ভাষার যেমন জোর যেমন অল্পের, ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষাও কোনো কালে হবে না। তিনি বলছেন যে আমাদের মাতৃভাষা বা চলতি ভাষা, যেটাতে আমরা কথা বলি, সেই ভাষাটা যতটা উপযোগী হবে জ্ঞান বিজ্ঞান দানের পক্ষে, অন্য কোনো ভাষা হতে পারে না। কারণ সেটা আমাদের মুখের ভাষা, মনের ভাষা, সেটাকে আমরা যেমন খুশি বলতে পারি, যেমন খুশি ঘোরাতে পারি, যেমন খুশি প্রয়োগ করতে পারি। তার যে মানে সচ্ছলভাবে এগিয়ে যাওয়ার ভঙ্গিমা, সেটা অন্য কোনো কৃত্রিমভাবে তৈরি ভাষার মধ্যে নেই বা পাওয়া যাবে না। সেটাতে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মনের কথা বলতে পারবো, জ্ঞানের কথা ফুটিয়ে তুলতে পারবো, সেটা কিন্তু অন্য কোনো কৃত্রিম ভাষায় পারবো না। তাই তার জোর অনেক বেশি। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে যা ইচ্ছা করো, একেবারে যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। তিনি বলছেন যে আমাদের মাতৃভাষাকে এমন, আমাদের মানে ভাব প্রকাশের ভাষাকে এমন হতে হবে, সেটা ইস্পাতের মতো হবে, যেটাকে পিটিয়ে যে কোনো আকারের লোহার, যেমন ইস্পাত পিটিয়ে আমরা কি করি, বিভিন্ন রকমের মানে আকৃতি প্রকৃতি দান করে বিভিন্ন লোহার জিনিস বানাই। এখানে তিনি সেটাই বলছেন যে আমাদের মুখের মানে ভাব প্রকাশের ভাষাটাকে এমনই হতে হবে, সেটা পুরো ইস্পাতের মতো, যাকে যেমন তুমি ঘোরাবে সে তেমন ঘুরবে, যাকে যেমন তুমি তৈরি করতে চাইবে সেমন তৈরি করতে পারবে, এবং সে অনেক বড় বড় কঠিন কঠিন বিষয় এক ধাক্কায় মানুষের সামনে সহজভাবে উপস্থাপিত করবে। অথচ এই যে বলছে পাথর কেটে যাবে কিন্তু দাঁতের চিহ্ন থাকবে না। মানে
তুমি অনায়াসে নিজের সমস্ত কথা বলে দিতে পারবে, যেখানে কোনো কষ্ট বা জটিলতা থাকবে না। মানে তুমি যেটা বলতে চাইছো, জ্ঞান বা বিজ্ঞানের কথা কাউকে বোঝাতে চাইছো, সেটা খুব সহজেই বুঝিয়ে দিতে পারবে, সেটার মধ্যে কোনো জটিলতা সৃষ্টি হবে না। এখানে যে পাথর কেটে যাবে, দাঁত পড়ে না বলতে তিনি এটাই বোঝাতে চাইছেন। পাথর তো খুব কঠিন, তা যে কোনো কঠিন বিষয় আমরা যদি বোঝাতে চাই, সেটা যদি সহজ করে বোঝাতে পারি বা আমাদের নিজের মুখের ভাষায় বোঝাতে পারি, সেটা অনেক তাড়াতাড়ি যে শ্রোতা সে শুনছে সে বুঝতে পারবে, এবং তাতে কিন্তু তার কষ্টটাও লাঘব হবে এবং যিনি বোঝাচ্ছেন তার পক্ষে বোঝানোটা অনেক সহজসাধ্য হবে। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তিনি বলছেন সংস্কৃত ভাষা একটু হেলে দুলে চলে, মানে তার চলার ভঙ্গিমা অনেকটা বেশি অলঙ্কৃত, এবং সংস্কৃত ভাষা যেখানে উপস্থাপিত হয়, সেই সংস্কৃত ভাষায় যদি আমরা কোনো জ্ঞান বিজ্ঞানের কথা বলি, সেটা অনেক বেশি সাজানো গোছানো হয়ে যায়, তাতে অলঙ্কারের প্রাধান্য অনেক বেশি হয়ে যায়, ভাষাটা অনেক বেশি কৃত্রিম হয়ে যায়, এবং যার গতি অত্যন্ত ধীর হয়ে পড়ে। গদাই লস্করি চল মানে হেলে দুলে চলা, অনেক ধীর হয়ে পড়ে, তাই সহজে সেটা পাঠকের মনে দাগ কাটতে পারে না, বা পাঠকের মনে সেই কথা যেগুলো আমরা পৌঁছে দিতে চাইছি, জ্ঞান বিজ্ঞানের কথা আমার পাঠকের উদ্দেশ্যে যা বলতে চাইছি, সেটা কিন্তু পারি না। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ। মানে নিজেকে উন্নত করো বা তুমি অন্য কাউকে উন্নত করতে চাইলে, তাকে জ্ঞান প্রদান করতে চাইলে, সেটা হচ্ছে ভাষা সবথেকে ভালো মাধ্যম। ভাষা যত সহজ হবে, তত বেশি জ্ঞানের কথা মানুষের মনে সহজে ঢুকবে। যদি বলো ও কথা বেশ, বাংলা বা মানে যদি তিনি বলছেন যদি তার মতে সবাই রাজি হয়, তাহলে বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে বা ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। মানে এবার বলছেন মানে প্রাবন্ধিক বা লেখক বলছেন যে ঠিক আছে, মানলাম যে মুখের কথা বা সহজ কথায় আমাদের সব কিছু বোঝাতে হবে, চলিত ভাষা আমাদের গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের চারপাশে তো প্রচুর ধরনের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বঙ্গের বিভিন্ন রকম ভাষা, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম ভাষা, তো কোন ভাষাটা আমরা নেব? তা উনি তখন নিজেই তার উত্তর দিয়েছেন যে কলকাতার ভাষা সব থেকে বেশি আমাদের ভাব প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ বা উপাদেয় হতে পারে। কেন না, সেই ভাষা অনেক শক্তিশালী, কারণ সেই ভাষা খুব সহজে চারপাশে ছড়িয়ে পড়ছে। পূর্ব পশ্চিম যেদিক হতে আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষায় লোকে কয়। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল গতাগতি সুবিধা হবে, ততই পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে, এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষায় চলবে। মানে এখানে প্রাবন্ধিক বা লেখক দেখতে পাচ্ছেন যে পূর্ব পশ্চিম দিক থেকেই লোকেরা আসছেন, তারা একবার যদি কলকাতায় ঘুরে যান বা কলকাতায় কিছুদিন থেকে যান, তারা কিন্তু কলকাতার ভাষা রপ্ত করে ফেলছে এবং অনায়াসে কলকাতার ভাষাতেই কথা বলছে। এবং তিনি আরও বলছেন যে যত দিন যাবে তত নাকি যত বেশি কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নততর হবে, যত বেশি করে মানুষ কলকাতা সংস্পর্শ আসবে, তত নাকি কলকাতার ভাষা আরও বেশি চারপাশে ছড়িয়ে পড়বে। চট্টগ্রাম মানে বাংলাদেশের চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, মানে সব জায়গায়, মানে উত্তর পূর্ব সব জায়গায় কিন্তু শুধু আমাদের কলকাতার ভাষাই থাকবে। কোন জেলার ভাষা সংস্কৃতির বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটাই দেখো। মানে তিনি বলছেন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাষা রয়েছে, কোন ভাষা আমাদের সংস্কৃতিকে ধরে রাখছে সেটা বড় কথা নয়, কোন ভাষা মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপনে, মানুষের মনে পৌঁছে যেতে সক্ষম, সেই ভাষাকেই জয়ী বলা যেতে পারে এখানে। যখন দেখতে পাচ্ছি কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষায় উঠবে, তখন যদি পুস্তকের ভাষা বা ঘরের কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে আয়ত্ত করবে, ভিত্তিরূপে গ্রহণ করবে। তিনি বলছেন যে তিনি দেখতে পাচ্ছেন যে একটা সময় কলকাতার ভাষা অল্প দিনের মধ্যেই বাংলাদেশের ভাষা হয়ে যাবে, সম্পূর্ণ বাংলাদেশের ভাষা কলকাতার ভাষায় হয়ে যাবে। সেই কারণে যদি আমরা মনে করি যে যেটা আমরা পাঠ করব সেই ভাষা আমাদের ঘরের ভাষা হওয়া দরকার, তাতে পাঠকের সুবিধা হবে, তাহলে অবশ্যই সেই ভাষাটা কলকাতার ভাষা হওয়া উচিত। কারণ কলকাতার ভাষা একটা সময় চারিদিকে এত ছড়িয়ে যাবে, মানুষ সেটাতেই কথা বলবে, সুতরাং সেই ভাষাতেই আমাদের বই লেখা প্রয়োজন, সেই ভাষাতেই জ্ঞান বিজ্ঞান মানুষকে বই বোঝানো প্রয়োজন, তাহলে মানুষ অনেক বেশি তাড়াতাড়ি সেটা বুঝে নিতে পারবে। আচ্ছা, এরপর
তিনি বলেছেন যখন এরপরে তিনি বলছে তখন যদি পুস্তক তাই যিনি বুদ্ধিমান হবে তিনি পুস্তকের ভাষা হিসেবে কলকাতার ভাষাকেই নির্বাচন করবেন। এথায় গ্রাম্য ঈর্ষাটিকে জলে ভাসান দিতে হবে। এই কথাটা তিনি কেন বলেছেন? আমরা প্রত্যেকে নিজের অঞ্চল নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আমরা যে যেখানে বসবাস করি সেই জায়গাটার প্রতি আমাদের একটা ভালোবাসা থাকে, সেই কালচার, সেই সংস্কৃতি, এমনকি সেখানকার ভাষা বলতে আমরা ভীষণ ভালোবাসি। কিন্তু এক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে অঞ্চলের জাতির যে গর্ব সেটা এখানে কিন্তু ত্যাগ করতে হবে। আমি আমার ভাষা ছাড়া অন্য ভাষা নেবো না, অন্য ভাষায় কথা বলবো না, এটা কিন্তু এই মনের ঈর্ষাটাকে ত্যাগ করতে হবে। যে ভাষা এগিয়ে আছে, যে ভাষা আমাদের সবার সাথে বেশি যোগাযোগ করতে সুবিধা হচ্ছে, যে ভাষা পাঠকের কাছে সহজে পৌঁছে দিতে পারবে, পাঠক সব কিছু বুঝতে পারবে জ্ঞান বিজ্ঞানের বিষয়, সেই ভাষাকে আমাদের গ্রহণ করতে হবে। নাই বা হলো সেটা আমাদের অঞ্চলের ভাষা। সুতরাং আঞ্চলিকতা বা অঞ্চলের যে মানে ভাষার যে গুরুত্ব, সেটাকে নিজের ভাষা বলে মাথা খারাপ করে ফেললে হবে না। সেই ভাষা নিয়ে, সেই ভাষাকে পারলে আমাদের মানে যদি প্রয়োজন হয় ত্যাগও করতে হতে পারে। তো সেই মনের ঈর্ষাটাকে বা হিংসাটাকে দূর করতে হবে যে আমি আমার ভাষাটার অন্য ভাষায় কথা বলবো না। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটাই আমার জেলা বা আমার গ্রামের প্রাধান্যটা ভুলে যেতে হবে। তিনি বলছেন যে সবার কথা চিন্তা করতে গেলে নিজের গ্রামের প্রাধান্য ক্ষুণ্ণ হচ্ছে, এই কথা ভাবলে চলবে না। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পড়ে। তিনি বলছেন আমরা কোন ভাষায় কথা বলছি, কোন ভাষাটা দিয়ে আমাদের ভাবটাকে প্রকাশ করছি, সেটা অনেক বেশি সৌন্দর্য আছে কিনা সেটা বড় কথা নয়, আমাদের ভাবটা মানুষের মনে যেতে পারছে কিনা সেটা সব থেকে বড় কথা। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? তিনি বলছেন যে একটা ঘোড়াকে খুব সুন্দর করে সাজিয়েছো, কিন্তু সেই ঘোড়াটার ওপর তুমি যদি একটা বাঁদরকে বসা, সেটা দেখতে ভালো লাগবে। সুতরাং এখানে তিনি কী বোঝাতে চাইছেন এই কথাটার মধ্যে দিয়ে, যে তোমার যে ভাবটা, তোমার মনে ধরো জ্ঞান বিজ্ঞানের প্রচুর ভাব রয়েছে, সেই ভাবকে তুমি যদি সঠিকভাবে তোমার শ্রোতার কাছে পৌঁছে দিতে না পারো, একজন লেখক যদি তার ধরুন একটা জ্ঞান বিজ্ঞানের ধরো কোনো একটা বিষয় প্রবন্ধ লিখছে বা কোনো কিছু একটা লিখছে, তার ভাষাটা যদি অতিরিক্ত জটিল হয়ে পড়ে, সেটা কি পাঠকের কাছে গিয়ে পৌঁছাবে? তাহলে তো লেখকের লেখাটাই বিধা হয়ে যাবে। তার এত জ্ঞান বিজ্ঞানের যে বক্তব্য পাঠকের কাছে যদি না পৌঁছায়, বৃথা হয়ে যাবে। এখানে সেটাই তিনি বলতে চেয়েছেন যে একটা বাঁদরকে যদি এটা সাজানো ঘোড়ার ওপর, হিরেমতি দিয়ে সাজানো ঘোড়া, মানে ঘোড়ার সাজ পরানো ঘোড়ার ওপর বসানো হয়, যেটা যেমন অবস্থা কদাকার দেখতে লাগবে, ঠিক তেমনি তোমার মনের যতই উন্নত ভাব থাকুক, তোমার মনে যতই জ্ঞান বিজ্ঞানের কথা থাকুক, সেটা যদি পৌঁছাতে না পারো পাঠকের হৃদয় সঠিক ভাষার মাধ্যমে, সেটা কিন্তু পুরোপুরি বৃথা। এবার সংস্কৃতের দিকে যেখানে বলেছেন হিরেমতি সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়, সংস্কৃতের দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামী মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো। এই যে যাদের নামগুলো আমি এখানে বললাম, ব্রাহ্মণের সংস্কৃত, সবর স্বামীর মীমাংসা ভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য, এগুলো কিন্তু আচ্ছা। আরও বলেছে শেষ আচার্য শঙ্করের ভাষা দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। ঠিক আছে, এখানে এই অর্বাচীন মানে হচ্ছে প্রাচীনকাল। প্রাচীনকালের সংস্কৃত কেমন ছিল? খুব বেশি ভজকট, মানে সেটা না খুব আলংকারিক ভিত্তিক একটা ভাষা ছিল, যাতে ভাষার সৌন্দর্য প্রচুর ছিল, কিন্তু ভীষণ কঠিন ছিল সাধারণ মানুষের বোঝার পক্ষে। তো তিনি সেখানে সেই প্রাচীনকালের সংস্কৃতের সাথে আধুনিক কালের কিছু ভাষার তুলনা করেছেন। যেমন তিনি পতঞ্জলির মহাভাষ্যের ভাষার কথা বলেছেন। পতঞ্জলি দর্শনের উদ্গাতা হলেন পতঞ্জলি মুনি। ইনি সহজ সরল ভাষায় কিন্তু পাণিনি ব্যাকরণের উপর টিকা লিখেছেন, যেটা সহজেই পাঠক বুঝতে পেরেছে। তো উনি যদি যেটা সংস্কৃত ভাষায় লিখতেন, সেটা কি পাঠক বুঝতে পারতো না। এবার ব্রহ্মরাক্ষসী কি? ব্রহ্মরাক্ষসী হচ্ছে আচ্ছা, তার আগে আর একটা কথা বলি, ব্রাহ্মণের সংস্কৃত। বেদের উপসংহারের ভাগ, মানে বেদের শেষ ভাগটা হচ্ছে এই ব্রাহ্মণ। এই অংশ অত্যন্ত সহজ গদ্যে লেখা রয়েছে, এবং এখানে বিভিন্ন যাগযজ্ঞের নিয়মাবলী লেখা রয়েছে, যেটা সহজেই পাঠক বুঝতে পারে। তারপর সবর স্বামী ভাষা, তিনি জৈমিনী মীমাংসা সূত্রের একজন ভাষ্যকর বা মানে তিনি মীমাংসা দর্শন নিয়ে আলোচনা করেছেন। তার ভাষাও কিন্তু অত্যন্ত সহজ সরল, তো সেটা সহজে পাঠকের কাছে পৌঁছে গিয়েছে। তো এখানে তিনি তাই বলছেন যে এই সমস্ত মানুষজন যারা বড় বড় বিখ্যাত ব্যক্তিত্ব, এরাও কিন্তু স্বাস্থ্যর বিভিন্ন আলোচনা করেছেন, কিন্তু সেটা এতটাই বাহুল্য বর্জিত, এতটাই সোজা সরল, সেটা কিন্তু সহজে মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু আমি অর্বাচীন কাল বা প্রাচীনকালের যদি ভাষা দেখি,
সেটা কিন্তু অনেক জটিল। সেটা সেই ভাষাকে মাধ্যম হিসেবে যদি এরা গ্রহণ করতেন তাহলে কিন্তু তাদের সহজে আমরা এই দর্শনশাস্ত্রগুলো মানে উপভোগ্য করতে পারতাম না নিজেদের, এবং সেটাকে করায়ত্ত করতে পারতাম না। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন তার জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কথা কয়। তিনি বলছেন মানুষ যখন বেঁচে থাকেন তখন তো জ্যান্ত অবস্থায় কথা হয়, মরে গেলে মরা ভাষা কথা কয়। যখন মরণ নিকট হয় নতুন চিন্তাশক্তির যত ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশীকৃত হয়, ফুল চন্দন দিয়ে ছাপবার চেষ্টা হয়। মানে তিনি বলছেন একটা মানুষের যত মৃত্যু এগিয়ে এসে তার চিন্তাশক্তি নষ্ট হতে থাকে, তখন সে কিন্তু সুন্দর সুন্দর ভাব আর তার মাথায় আসে না, তখন তার মনে পছন্দ ধরে। মানে তিনি বলতে চাইছেন যে একটা মানুষের চিন্তা ভাবনা সজীব বা উন্নত তখনই থাকে তার ভাবধর্ম যখন সজীব থাকে। মানে তিনি যখন জীবন্ত থাকেন মনের প্রাণে তখন তার ভাষাটাও জীবন্ত থাকে। তিনি যখন মৃত্যুর দিকে এগিয়ে যান তার ভাষা কিন্তু তার চিন্তাশক্তি আর ভালো করে কাজ করে না, তখন তার মনের মধ্যে খারাপ কিছু কথা আসতে থাকে, যেটা আমরা ফুলচন্দনের প্রসঙ্গে সেখানে মৃতদেহ যখন যায় তখন তাকে ফুলচন্দন দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন গন্ধ এড়াবার জন্য। কারণ আমরা জানি দীর্ঘকাল ধরে মৃতদেহ যদি পড়ে থাকে বা দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে তাদের বিভিন্ন গন্ধ হতে পারে, বিভিন্ন পরিবর্তন আসে মৃতদেহের শরীরে। ঠিক তেমনি এখানে ভাষা যখন মরতে বসে তার মধ্যে নানা রকম প্রবন্ধ তার মধ্যে বিভিন্ন পরিবর্তন আসে, সেটা মৃতপ্রায় হয়ে যায়। তখন সেই ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন অলংকার প্রয়োগ করতে, এখানে ভাষাকে তৈরি করতে তোমরা যারা অলংকার সম্পর্কে, অলংকার হচ্ছে মেয়েরা যেমন অর্নামেন্টস পরে নিজেদেরকে সাজিয়ে তোলে সুন্দর করে, ভাষারও তেমনি অলংকার প্রয়োজন হয়। সেই বিভিন্ন অলংকার প্রয়োগ করা হয় ভাষাকে সাজিয়ে তোলার জন্য, কারণ সেই ভাষাটি মৃতপ্রায়, তাকে অলংকার পরিয়ে মানুষের কাছে উপস্থাপিত করা হয়। ঠিক যেমন মৃতদেহকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনই তার বিভিন্ন গন্ধ বা বদ দুর্গন্ধ ঢাকার জন্য। বা প্রেসে কি ধুম 10 পাতা লম্বা লম্বা ভীষণের পর ধুম করে রাজা আসিত। মানে তিনি বলছেন যে যখন অলংকারের প্রয়োগ হয় কোনো ভাষাতে তখন কি হয়, তাকে বিভিন্ন ধুমধাম করে লম্বা লম্বা ভীষণ প্রয়োগ করা, মানে সেখানে বিভিন্ন অলংকারিক প্রয়োগের মাধ্যমে সেটাকে অনেক বড় করা হয়। এবং মেন কথা কিন্তু একটাই, রাজা আসিত, মানে মূল বক্তব্য কিন্তু অল্পই থাকে, কিন্তু সেটাকে প্রয়োগ করার মানে সেটাকে প্রকাশ করার আগে অনেক বেশি বিশেষণ, অনেক বেশি আলংকারিকভাবে আশ্রয় নেয় মানুষ। আহা কি পাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাজ, কি শ্লেষ, এগুলো সব কিন্তু ব্যাকরণের অংশ। বিশেষণ ও ব্যাকরণ আমরা জানি, বিশেষ্যকে যা বিশেষিত করে তাকে বিশেষণ বলে। আর বাহাদুর সমাজ হচ্ছে কোনো পদকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। আর শ্লেষ হচ্ছে যখন এক প্রকারের শব্দালঙ্কার হচ্ছে শ্লেষ, কোনো শব্দ একবার মাত্র ব্যবহার হয়ে একের বেশি অর্থ প্রকাশ করে, মানে একবারই সেই শব্দটা প্রয়োগ হবে কিন্তু তার অর্থ অনেকগুলো বোঝাবে, সেটা হচ্ছে শ্লেষ। তো এরকম জিনিস যখন প্রয়োগ হয় তখন ধরে নিতে হবে সেই ভাষাটি মৃত, তাকে জীবিত করার জোর চেষ্টা চলছে, তাই তাকে এগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো তখন এইসব চিন্তার উদয় হলো, মানে যখন দেশটা উচ্ছন্ন যাবে তখন কিন্তু এইগুলোই মানুষের মাথায় আসবে। ওটা শুধু ভাষা নয়, সকল শিল্পতেই এলো। মানে তিনি বলছেন যখন দেশ উচ্ছন্ন যাবে শুধু ভাষার মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবে না, সেখানে আলংকারিক ভাষা প্রয়োগ হবে, জটিল ভাষা প্রয়োগ হবে, এরম নয়, সব ক্ষেত্রে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের পাশাপাশি শিল্পতেও কিন্তু বিভিন্ন পরিবর্তন আসবে। বাড়িটার নাচ ভাব, নাচ ভঙ্গি থামগুলো কুদে কুদে সারা করে দিল, গয়নাটার নাক পুড়ে ঘাড় পুড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলেন। তো এখানে তিনি বলছেন যখন একটা বাড়ি তৈরি হয়, যদি বাড়ির মধ্যে কোনো ভাবভঙ্গি না থাকে, শুধু 4-5টা আমরা দেয়াল তুলে দিই, থাম তুলে দিই, সেটা বাড়িটা সুন্দর দেখতে লাগে না। ঠিক তেমনি স্মৃতিতে অনুযায়ী কোনো ব্রাহ্মণ নাকি পাপ করলে খুব, তাকে কিন্তু পরে জন্মে মৃত্যুর পর রাক্ষসী হয়ে যায়, সেটাকে ব্রাহ্মণ রাক্ষসী বলা হচ্ছে। একটা ব্রাহ্মণ রাক্ষসীকে খুব সুন্দর করে সাজালে তার কি রূপ থাকে না, তাকে রাক্ষসীর মতোই দেখতে লাগে। তো এখানে তিনি বলছেন যে একটা নারীকে যদি খুব বিচ্ছিরিভাবে প্রচুর গয়না পরিয়ে দেওয়া হয়, তার সৌন্দর্যের সাথে সামঞ্জস্য না রেখে, তাহলে কি সেই নারীটাকে দেখতে ভালো লাগবে? তাকে রাক্ষসীর মতোই দেখতে লাগবে। তো এখানে তিনি সেটাই বলতে চাইছেন যে আমরা জোর করে একটা ভাষাকে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি ভাব না বুঝে, তার নমনীয়তা না বুঝে
বা সেটা কতটা সুন্দর লাগবে সেটা না বুঝে জোর করে বিভিন্ন অলংকারিক বিভিন্ন অলংকার বিভিন্ন সমাজ বিভিন্ন ভীষণ প্রয়োগ করি, সেই ভাষাটাও কিন্তু রাক্ষসীর রূপ ধারণ করবে, সেটা মানুষের কাছে গিয়ে আর পৌঁছাবে না। তার জন্য তিনি বলছেন কিন্তু সেই গয়নায় লতাপাতা কী বিচিত্র ধুম, গান হচ্ছে কি কান্না, কি ঝগড়া, কি ভাব, কি উদ্দেশ্য তা ভারত ঋষিও বুঝতে পারেন না। আবার যে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, তিনি বলছেন যে অনেক সময় এমন এমন গান আমরা শুনি যেখানে সুরের বিভিন্ন রকম ওঠাপড়া থাকে, তা বিভিন্ন রকমের তাল লয় একসাথে ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে সেটা গান হচ্ছে না ঝগড়া হচ্ছে আমরা বুঝতে পারি না, গানের মাধুর্য সেখানে হারিয়ে যায়। সেটা তিনি হচ্ছে ভারত ঋষি তা বুঝতে পারে না। ভারত ঋষি হচ্ছে সঙ্গীত ও নাট্যশাস্ত্রের একজন আলোচক বা সমালোচক বলা যেতে পারে, তিনি বিখ্যাত এই বিষয়ে। তো বলছে তিনি এত বড় মানে এই বিষয়ে এত অগ্রগণ্য ব্যক্তি হয়েও তিনিও হয়তো বুঝতে পারবেন না সেটা আদৌ গান হচ্ছে না ঝগড়া হচ্ছে। এরপর তিনি বলেছেন কি ঝগড়া হচ্ছে কি গান হচ্ছে, আবার যে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল 36 নারীর টিন তাই রে বাপ। তার উপর মুসলমান ওস্তাদদের নকলে দাঁতে দাঁত বুঝতে হবে, যেটা ভাবহীন প্রাণহীন, যে ভাষা শিল্প সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্পী সঙ্গীত আপনা আপনি ভাবময় প্রাণমুক্ত হয়ে উঠবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণও নেই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি আসবে, গহনা পড়লে মেয়েদেরই দেবী বলে মনে হবে, আর বাড়িঘর দৌড় সব প্রাণস্পন্দনে ডগমগ করবে। তিনি বলছেন যখন দেশে মানে ভাব আসবে, মানে সত্যকারের দেশ যখন বেঁচে উঠবে বা দেশ যখন ভাবময় প্রাণপূর্ণতা পাবে, তখন কিন্তু দেশের শিল্প সাহিত্য সব জায়গায় কিন্তু ভাব এসে যাবে। এবং তখন আমাদের কখনোই কোনো কিছুকে কৃত্রিম বলে মনে হবে না। একটা মেয়েকে সাজিয়ে দিলে তাকে সবসময় অল্প সাজানো দেবী বলে মনে হবে। হ্যাঁ, এবং তিনি আরও বলেছেন যে ভাবটা দুটো ভাষায় দুটো চলিত কথাতেই মানে প্রকাশ করা যায়, সেই কথাটাকে প্রকাশ করার জন্য হাজার হাজার বিশেষণ প্রয়োগের কোনো প্রয়োজন নেই। এটা যেদিন আমাদের দেশ বুঝতে পারবে সেদিন আমাদের দেশ কিন্তু ভাবময় প্রাণমূর্ত হয়ে উঠবে এবং সব জায়গায় আমরা প্রাণ অনুভব করতে পারবো, প্রাণের স্পন্দন দেখতে পাবো এবং দেবতাকে দেখলেও আমাদের ভক্তি হবে। যে কোনো মেয়েকে সামান্য শাড়ি দেখলেও তাকে দেবী বলে মনে হবে এবং বাড়িঘর কোনো কিছুকে প্রাণহীন মনে হবে না, সব জায়গাতেই মনে হবে প্রাণ আছে। সুতরাং সেই প্রাণকে অনুভব করতে গেলে আমাদের ঘরের ভাষা প্রয়োগ করতে হবে, আমাদের প্রাণের ভাষা প্রয়োগ করতে হবে, যাতে আমরা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারি, নিজের ভাব অন্যের কাছে পৌঁছে দিতে পারি সহজে। সেই দিকটা সেই পথটা আমাদের বাঁচতে হবে, নাহলে কিন্তু সব কিছুই কৃত্রিম হয়ে যাবে। অনেক কিছু থেকেও কিছুই আমরা চোখের সামনে পাবো না, অনেক জ্ঞান আমাদের অধরা থেকে যাবে, অনেক কিছু জানা আমাদের অধরা থেকে যাবে এবং সর্বোপরি সব কিছু মেকি এবং কৃত্রিম হয়ে উঠবে। সেটা শুধু ভাষার ক্ষেত্রে নয়, শিল্প সংস্কৃতি সব ক্ষেত্রে। সুতরাং এখানে তিনি মাতৃভাষাকে জ্ঞান বিজ্ঞানের মাধ্যম হিসেবে গ্রহণ করতে বলেছেন এবং তিনি বলেছেন মাতৃভাষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান যে কোনো বিজ্ঞ জিনিসকে মানুষের কাছে সহজে উপস্থাপিত করা যায়, সেটা কিন্তু অনেক সহজ হয় মানুষের জন্য। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকে এই অবধি। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে এসে তোমাদের যা কিছু বলার তোমরা বলতে পারো। ধন্যবাদ।